দাদা আরেকটু জোরে চালান না, এত আস্তে চালালে ট্রেনটা মিস করে যাব তো। টোটো এর থেকে জোরে চলে না, আপনারাই এরকম তাড়া দেন। একটা দুর্ঘটনা ঘটে গেলে তারপর আপনারাই এই টোটোওয়ালাদের দোষ দেন। আপনাদের ভাবগতি বোঝা মুশকিল। এতই যখন তাড়া, তাহলে আগে ভাগে বেরোলেই পারতেন। টোটোওয়ালার কথা শুনে প্রথমে বেজায় রাগ হলো, কিন্তু তারপরেই ভাবলাম লোকটা নেহাত ভুল কিছু তো বলেনি। সত্যি আমার আরেকটু আগে বেরোনো উচিত ছিল। চাঁদপাড়ায় গিয়েছিলাম আমার অফিসের এক সহকর্মীর বিবাহবার্ষিকীর নেমন্তন্ন রক্ষা করতে। যাব নাই ভেবেছিলাম, কিন্তু অনির্বাণ এমন আন্তরিকভাবে নিমন্ত্রণ করেছিল যেটার কথা ভেবে আর না বলতে পারিনি, তাই যেতেই হলো। সেখান থেকে খাওয়া দাওয়া আড্ডাই আর কি সেরে বেরোতে বেরোতেই রাত 10টা বেজে গেল। 3 দিন ধরে আবার নিম্নচাপ চলছে, অঝরে বৃষ্টি হয়েই চলেছে, একটু থামছে আবার শুরু হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে না বটে, কিন্তু তারাহীন কালো আকাশের দিকে তাকালেই বোঝা যায় যে আকাশ মেঘে ছেয়ে আছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে পড়তে পারে। এখন 10:45-এর ট্রেনটা পেলেই হয়, না হলে কপালে অশেষ দুর্ভোগ আছে আজ। নিন, স্টেশন এসে গেছে। তুমিও কি অ্যানিমেশন শিখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাও? তাহলে তোমার জন্যই পিনজিরা অ্যানিমেশন নিয়ে এসেছে 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। হ্যাঁ, অ্যানিমেশন শিখবার এটাই সুবর্ণ সুযোগ। 1 জুলাই থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, অনলাইন ক্লাস। তাই ঘরে বসেই পিনজিরা অ্যানিমেশনের এক্সপার্টদের থেকে শেখো অ্যানিমেশনের A to Z, আর অ্যানিমেটর হিসেবে গড়ে তোলো উজ্জ্বল ভবিষ্যৎ। ভর্তি হতে বা বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো। মনে রেখো, আসন সংখ্যা সীমিত, তাই আজই অ্যাডমিশন নিয়ে নাও। টোটো থেকে নেমে স্টেশনে পৌঁছে দেখলাম রাত 10:45-এর ট্রেন আসতে তখনও মিনিট 10 বাকি। স্টেশন চত্বর একেবারে ফাঁকা। দূরে সিমেন্ট বাঁধানো বসবার জায়গায় একটা লোক চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এছাড়া স্টেশনে আর একটিও জনপ্রাণী নেই। আমি একটা ফাঁকা বসবার জায়গায় বসে পড়লাম। কি আর করি, পকেট থেকে মোবাইলটা বার করতেই দেখলাম তনুশ্রীর 17টা মিসড কল। এই রে, তনুশ্রী এতবার ফোন করেছিল, আমি শুনতেই পাইনি। মাইকটা এত জোরে বাজছিল অনির্বাণদের বাড়ি, সেই জন্যই হয়তো ফোনের রিংটোনটা আমার কান পর্যন্ত পৌঁছায়নি। মেয়েটা তো এতবার ফোন করে না, কি হলো কে জানে। একবার কল ব্যাক করব। এত রাতে কি আর কল করা ঠিক হবে? সে না হয় না হোক, এতবার করে যখন ফোন করেছে তাহলে নিশ্চয়ই জরুরি কোনো দরকার হবে। আমি কল ব্যাক করতেই যাব, এমন সময় ফোনটা সুইচ অফ হয়ে গেল। চার্জ ছিল না একদমই, কিন্তু সেটা এখনই বন্ধ হতে হলো। ভাবলাম টিকিট কাউন্টারের ঘর থেকে একটু চার্জ দেওয়া যায় কিনা দেখে আসি বরং। টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখলাম সেখানে কাউন্টার বন্ধ, অর্থাৎ ফোন চার্জ করবার কোনো রাস্তা নেই। ঠিক আছে, কাল সকালেই বরং দেখা যাবে। এরই মধ্যে দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। প্ল্যাটফর্মের মতো ট্রেনটাও একেবারে ফাঁকা। জানালার ধারে একটা কামরায় এসে বসলাম। খোলা জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে, তাতে যেন ঘুম এসে যাচ্ছে। এমনিতেই সারাদিনে প্রচুর দৌড়াদৌড়ি করা হয়েছে, তাই শরীরটাও খুব ক্লান্ত। ভাবলাম ঘুমিয়েই পড়ি একটু। তাতে অবশ্য সমস্যা কিছু নেই, আমি নামবো একেবারে শেষ স্টেশন, ঘুমিয়ে পড়লেও কোনো সমস্যা নেই। একটা কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে ঘুম ভাঙতেই দেখলাম ট্রেনটা থেমে গেছে অনেকক্ষণ। প্ল্যাটফর্মে নেমে বড় ঘড়িটার দিকে তাকিয়েই দেখলাম রাত 11:30 বাজে। এত রাতে এখন বাড়ি যাবার জন্য টোটো অটো কিছু পেলেই হয়। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম রাস্তার দিকে। এদিকে ওদিকে তাকালাম, রাস্তা একেবারে খাঁ করছে।
কাছাকাছি কোথাও যেন একটা বাজ পড়ল তীব্র শব্দ করে। তার তীব্র শব্দে চারিদিক যেন কেঁপে উঠল। আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূরে। কিছু না পেলে যদি হেঁটে যেতে হয় তাহলে প্রায় 1.5 ঘন্টা মতন হাঁটতে হবে। কদিন আগেই এলাকায় একটা মার্ডার হয়েছে, তাই হাওয়া এখন খুব একটা ভালো না চারিদিকে। 2 দলই সমান কুখ্যাত। এদের তাণ্ডবে এখন দিনের বেলাতেও বাড়ি থেকে বেরোতে ভয় করে। এদিকে এত রাতে আমি একা একা বাড়ি ফিরব ভাবতেই গায়ে কেমন যেন কাটা দিয়ে উঠল। রাস্তায় দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কিন্তু একটা টোটো অটো কিছুই এলো না। মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। ভাবতে না ভাবতেই আমার সামনে একটা 4 চাকা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটার ভেতর থেকে একজন বেরিয়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখা মাত্রই ভয়ে আমার গাটা কেমন যেন কাঁপতে থাকলো। আমাদের এলাকার কুখ্যাত গুন্ডা পরেশ পাণ্ডা। এর ভয়ে সারা এলাকা কাঠ হয়ে থাকে, কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ যারা করেছিল তাদের পরিণাম হয়েছিল সাংঘাতিক। পুলিশ, আইন এদেরকে কিচ্ছু করতে পারে না। রাজনৈতিক মহলে এদের অনেক দূর পর্যন্ত হাত। সে আমার সামনে এসে দাঁড়ালো কেন? কি চাই এ? কিরে, কোথায় গিয়েছিলি? আমার এক কলিগের বাড়ি গিয়েছিলাম, চাঁদপাড়ায়। বাড়ি ফিরছিস? হ্যাঁ। টোটো ধরবি বলে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ। দূর পাগল, এত রাতে কি টোটো পাওয়া যায়? উঠে আয়, আমি বাড়ির দিকেই যাচ্ছি, তোকে নামিয়ে দেবো খুন। কি করে ভাবলি? তোর মতন একটা নরকের কীট, নর্দমার পোকা, একটা ক্রিমিনাল, তোর গাড়িতে করে আমি বাড়ি ফিরবো? কিরে, কি ভাবছিস? আয়, উঠে আয়। হ্যাঁ 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 হ্যাঁ, উঠছি। কোনো কথা না বলে পরেশ পাণ্ডার গাড়িতে গিয়ে উঠে পড়লাম। গাড়ি চলছে তুমুল গতিতে। পরেশ পাণ্ডা বেসুরো গলায় একটা গান গেয়ে চলেছে। अब तेरे बिन जी लेंगे हम जहर जिंदगी का पी लेंगे हम। গাড়ির ভেতর মদ আর সিগারেটের ধোঁয়ার বিশ্রী গন্ধে গাটা গুলি উঠছে বারবার। একটা কথা ভেবে অবাক লাগছে যে পরেশ পাণ্ডা আজ পর্যন্ত কোনো মানুষের একটা উপকারও করেনি। সে আমাকে নিজে থেকে গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দিতে চাচ্ছে। আমার প্রতি তার এতটা সদয় হবার কারণটা ঠিক বুঝলাম না। বেশ কিছুক্ষণ গাড়ি চলবার পরে বুঝলাম গাড়িটা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। এটা আমাদের বাড়ির রাস্তা না। কিন্তু সেই প্রশ্ন করবার সাহস পেলাম না তাকে। চুপ করে বসে থাকলাম গাড়ির ভেতর। এই লোকটার সাথে আমার একটা ব্যক্তিগত শত্রুতাও আছে। এই পরেশ পাণ্ডা তনুশ্রীর দিকে হাত বাড়িয়ে আছে অনেক দিন ধরে। এই তো 2 দিন আগেই তনুশ্রীর বাড়িতে গিয়ে শাসিয়ে এসেছে। শুনুন কাকা, আপনার মেয়েকে একটু বোঝান। রানী হয়ে থাকবে আমার কাছে, গোটা কলোনি মহারানীর মতো সেলাম ঢুকবে। ভালো লাগবে না সেটা? তা না কি সব। যাকগে, শুনুন, পরিষ্কার করে একটা কথা বলি। তনুকে আমি বিয়ে করব, সেও চাক বা না চাক। কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি জানতাম পরেশ পাণ্ডা আমাকে 20 নজরে দেখে। আজ আমাকে একা পেয়ে সেই সুযোগ নেবে না তো সে? আমাকে মেরে ফেলতে পারলেই তো পরেশ পাণ্ডার পথের কাঁটা সরে যায়। হঠাৎ গাড়িটা থেমে গেল। দুপাশ থেকে 2জন সন্ডামার্কা লোক এসে গাড়িতে ঢুকলো। এদের 2জনকে আমি আগেও দেখেছি পরেশ পাণ্ডার সাথে। 2জনেই কুখ্যাত মস্তান, পরেশের ছায়া সঙ্গী তারা। পরেশ পাণ্ডার সমস্ত অপকর্মে তারা সঙ্গ দেয়। তারা 2জন এসে গাড়িতে বসবার পরে গাড়িটা আবার চলতে শুরু করলো, কিন্তু এবারে যেন তার গতি আরও বেড়ে চলল। খেয়াল করলাম দুপাশে বসে থাকা 2জন লোক আমার দিকে আর চোখে তাকাচ্ছে। এবার আমি বললাম, পরেশদা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এদিকে তো আমাদের বাড়ি যাওয়া যায় না। দেখি না কোথায় যাই। তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? হ্যাঁ, সেখানেই তোকে নিয়ে যাচ্ছি। চুপ করে বসে থাক। এই এসেই গেছি প্রায়। দেখলাম গাড়িটা বড় রাস্তা থেকে একটা গলি রাস্তায় ঢুকে গেল। দুধারে ফাঁকা মাঠ। এই দিকটায় অনেক দূর পর্যন্ত কোনো লোকবসতি নেই।
দুটো শহরের মাঝখানে এই জায়গাটা চোরা কারবারির জন্য বিখ্যাত। রাতের অন্ধকারে এমন কোনো অপকর্ম নেই যা এখানে হয় না। কিন্তু পরেশ আমাকে এখানে কোথায় নিয়ে যাচ্ছে? কি সারপ্রাইজ দেবে ও আমাকে? পরেশদা, আমাকে বাড়ি দিয়ে এসো, আর না হয় আমাকে এখানেই নামিয়ে দাও। আমার কোনো সারপ্রাইজের দরকার নেই। আরে দাঁড়া না শালা, তোর দরকার নেই তো কি হয়েছে? দরকার তো আমাদের আছে। তোর জন্যই তো স্টেশনের বাইরে এত রাত পর্যন্ত বসেছিলাম। সে কি এমনি এমনি? ঘোরতর কোনো বিপদে যে পড়তে চলেছি তা বুঝতে আর বাকি থাকলো না। গাড়িটা থেমে গেল। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম রাস্তার ধারে অন্ধকারের ভেতর একটা পরিত্যক্ত বাড়ি। কিরে, নাম নাকি? তোদের কি কোলে কোলে নামাতে হবে? হ্যাঁ, নামছি। পরেশ পাণ্ডার পেছনে পেছনে হেঁটে ওই পরিত্যক্ত বাড়িটার ভেতরে ঢুকলাম। ঢুকতেই আমার শরীরটা কেঁপে উঠল অজানা এক ভয়ে। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, তবু মেঝেতে একটা বেঞ্চের ওপর কাপড় ঢাকা ডেড বডিটা পরিষ্কার দেখা যাচ্ছে। এসব কি হচ্ছে? আমি ভয়ে আতকে উঠে বললাম, পরেশদা, এসব কি? এ কে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি পরেশদা, তাহলে আমার সাথে এরকম কেন করছো? আর এটা কার ডেড বডি? এটাই তো তোর সারপ্রাইজ। কিরে, পর্দাটা সরা, আমার ভাইটাকে সারপ্রাইজটা দি। হ্যাঁ গুরু, এই সরাচ্ছি। লোকটা গিয়ে ডেড বডির ওপর থেকে চাদরটা টেনে সরিয়ে দিল। আর তখনই আমার সারাটা পৃথিবী যেন থরথর করে কেঁপে উঠল। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে দেখলাম আমার সামনে নিথর হয়ে পড়ে আছে তনুশ্রী। যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল বুকের ভেতরটা। তোর মালটাকে মারতে চাইনি, বিশ্বাস কর। ওকে আজ মোকায় পেয়ে একটু আদর করতে চেয়েছিলাম। গুরু, খবর শুনেছো? কি খবর বে? তনুশ্রীর বাবার হার্ট অ্যাটাক হয়েছিল না দুপুরে? হ্যাঁ, তো আমার বাবার কি? তা শুনে আমি কি করব? আমি কি হার্টের ডাক্তার? আরে শোনোই না, সেও তো হাসপাতালে ভর্তি। তার মানে বাড়িতে এখন তনুশ্রী একা। গুরু, মকাটা ছেড়ে দেবে নাকি? ঠিক বলেছিস তো। না না, এই মকা তো ছেড়ে দেওয়া যায় না। শালির বড্ড দেমাগ, আজ দেখাচ্ছি। শালির দেমাগ যদি ভাঙতে না পারি তাহলে আমার নামও পরেশ পাণ্ডা না শালা। চল। না না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কি আছো বাঁচাও, ছাড় আমাকে শয়তান, ছাড়, ছেড়ে দে বলছি। তোকে বিয়ে করবো ভেবেছিলাম রে, কিন্তু তুই শালি কোনোদিন আমাকে স্বামী বলে মানবি না, সেটা আমি বুঝেই গিয়েছিলাম। তাই ভাবলাম বিয়ে টিয়ে করার দরকার নেই, তাই ডাইরেক্ট ফুলসজ্জাটাই করে নি। আমি থানায় যাব। পুলিশ যদি তোদের কেনা হয়ে থাকে তাহলে আমি আদালতে যাব। তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে আমি কিছুতেই বাঁচতে দেব না। সে কি, এসব করবি নাকি? সত্যি? এটা তো আগে ভেবে দেখিনি। তাহলে কি করা উচিত বে? গুরু, আমি বলি কি, রিস্ক নিয়ে লাভ নেই, তার চেয়ে বরং টপকে দাও। খেল খতম, ঝামেলা শেষ। বেশ, তবে তাই হোক। কিছু করার ছিল না, বুঝলি? যাকে যা হবার হয়ে গেছে। তোকে যার জন্য এখানে এনেছি সেটা বলি শোন। এই নে, এটা ধর, তোর কাছে রাখ। এটা নিয়ে থানায় যাবি, বলবি তনুশ্রী তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই ওকে তুই এটা দিয়ে খুন করেছিস, বুঝলি? না হলে তোর গোটা পরিবার আমি শেষ করে দেবো। আমার শিরায় শিরায় হঠাৎ জেগে উঠল অপার্থিব এক রাগ, যেন এই মুহূর্তে পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এই নর্দমার পোকাটাকে আমি পায়ের তলায় পিষে মারতে পারি এক্ষুনি। আমাকে বাধা দেবার সাধ্য স্বয়ং ঈশ্বরেরও যেন আজ নেই। পরেশ পাণ্ডার গায়ে হাত তুলেছিস তুই, জান নিয়ে আজ বাড়ি ফিরতে পারবি না। পরেশ পাণ্ডা আমার দিকে বন্দুক তাক করে ধরে আছে। এক মুহূর্তে যেন থমকে গেল সবকিছু। হঠাৎ অবাক হয়ে দেখলাম পরেশের হাত থেকে বন্দুকটা বেরিয়ে শূন্যে ভাসতে থাকলো। এ কি করে সম্ভব? কিরে, তুই কি ম্যাজিক জানিস নাকি রে?
ম্যাজিকের মতোই পরেশ পান্ডার সামনে বাতাসের ভেতর থেকে যেন বেরিয়ে এলো তনুশ্রী। না, এ তনুশ্রী নয়, তনুশ্রীর আত্মা। মৃত্যুর পরেও যে সবকিছু শেষ হয় না রে শয়তান। তোর প্রতি ঘৃণা, প্রতিশোধের আগুন আমাকে মৃত্যুর পরেও টেনে এনেছে তোর সামনে। তোর জীবন নিয়ে তবেই আমি ফিরবো অনন্ত লোকে, আর তুই যাবি নরকে। না না না, তিনটে নরকের কিট লুটিয়ে পড়ল ঘরের মেঝেতে। শরীর থেকে প্রাণটা বেরোবার আগে আমি অনেকবার তোমাকে ফোন করেছিলাম সোমনাথ, তুমি রিসিভ করনি। তোমার সাথে ঘর বাঁধবার অনেক স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নগুলো যে স্বপ্নই থেকে গেল, ঘর বাঁধা আর হলো না। ভালো থেকো সোমনাথ, চলি, বিদায়। তনুশ্রীকে ছাড়া জীবন আমি কি ভাবতে পেরেছি কখনো? কেমন হবে সে জীবন? সে তো মৃত্যুর চেয়েও কঠোর, নিষ্ঠুর আমার কাছে। না, সেই জীবন আমি চাই না। ঘরের মেঝেতে পড়ে আছে পরেশ পান্ডার বন্দুকটা, সেটা তুলে নিতে যাব এমন সময় দৈববাণীর মতন শোনা গেল, এ তুমি কি করছো সোমনাথ? ছি, আমি তোমার কাছে এটা কখনো আশা করিনি। আত্মহত্যা কাপুরুষের কাজ, তুমি না বীর পুরুষ। তুমি চলে গেলে আমার সব স্মৃতিও যে হারিয়ে যাবে। আমি থাকবো সোমনাথ, আমরা দুজনে মিলে যে স্বপ্ন দেখেছিলাম সেগুলো তুমি বাস্তব করে তুলবে। সেই বাস্তবতার ভেতর আমি থাকবো, তোমার চিন্তায়, তোমার চেতনায় আমি থাকবো। আমি থাকবো তোমার মনের গভীরে সারা জীবন। ঘরের বাইরে বেরিয়ে এলাম। অন্ধকার আকাশের বুকে কখন যেন গোল থালার মতন চাঁদ উঠেছে। চাঁদের ভেতর যেন ধীরে ধীরে একটা চাঁদ মুখ ফুটে উঠছে।